সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। আচ্ছা, আপনাদের একটা বাড়ির কাজ ছিল। বাড়ির কাজটা অনেকেই পাঠাননি, আর অনেকে এখনও আমাকে পাঠাচ্ছেন। ক্লাস শুরু হয়ে গেছে, এখনও বাড়ির কাজ পাঠাচ্ছেন। এরকম করবেন না অনুগ্রহ করে। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে পাঠাবেন, কারণ প্রতিটা বাড়ির কাজ দেখতে যদি আমার 2-3 মিনিট করে সময় লাগে, 2-3 মিনিট থেকে বেশি লাগে ভালো করে দেখতে গেলে। আমি অ্যাভারেজ বলছি যে 2-3 মিনিট করেও যদি সময় লাগে, অনেকটা সময় কিন্তু লাগে সবগুলো কাজ দেখতে। তো আপনি ক্লাস চলাকালীন সময়েও যদি বাড়ির কাজ পাঠান, তাহলে আমি কখন সংশোধন করে দিব আর আপনি কখন সেটা ঠিক করে আমাকে আবার পাঠাবেন? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর যারা বাড়ির কাজ পাঠাননি, এটা আপনাদের লস। আপনাদের ভুলগুলো ভুল থেকে যাবে, সংশোধন হবে না। আমার তাতে কিছুই ক্ষতি হবে না, আপনাদেরই ক্ষতি। যাই হোক, যারা পাঠাননি তারা অনুগ্রহ করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই পাঠিয়ে দিবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে বেশ কিছু উচ্চারণের বিধি পড়েছিলাম। এগুলো নিয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। একদম নিচে দেখুন, রিঅ্যাকশন বলে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই প্রথম রেইজ হ্যান্ড বলে একটা অপশন পাবেন। সেটাই টিপ দিলে আমি বুঝতে পারবো যে আপনি কিছু জিজ্ঞাসা করতে চাইছেন। কারোর কি কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, রিদি মহোদয়া, আপনি বলুন, আনমিউট করে বলুন। বিসর্গ আর অনুসারের ব্যবহারটা আরেকবার বলে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিব আরেকবার। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আমি ওর আনসারটা দিই। এর মধ্যে আপনাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা হাত তুলবেন। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, রিদি, তোমার প্রশ্ন ছিল যে অনুস্বার আর বিসর্গের উচ্চারণের নিয়মটা কি, এটা আরেকবার বলা। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, অনুস্বারের উচ্চারণ তুমি সব জায়গায় চাইলে ময় হসন্ত করতে পারো, তবে যেটা উচ্চারণ বিধিতে উল্লেখ আছে সেটা হচ্ছে তোমার অনুস্বারের পরে যেই বর্ণটা আছে সেটা তোমার যেই বর্গের অন্তর্ভুক্ত, সেই বর্গের যে 5 নম্বর অক্ষর সেটা অর্ধেক উচ্চারণ করতে হয় অনুস্বারের স্থলে। আর যদি ওই বর্গের অন্তর্ভুক্ত মানে প্রথম 25টা অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর থাকে, যেমন ইয়া, রা, লা, ওয়া, এগুলোর মধ্যে কোনোটা যদি থাকে, সেই ক্ষেত্রে আমার অনুস্বারের জায়গায় আমি একটু ভুল বললাম, ইয়া, লা, ওয়া, এই তিনটা যদি থাকে, ক থেকে ম এর বাইরে এই 3টা অক্ষরের কোনোটা যদি থাকে, তবে এরা নিজেরাই অর্ধ উচ্চারণ হয় অনুস্বারের জায়গায়। সাথে একটা চন্দ্রবিন্দু যোগ হয়। চন্দ্রবিন্দু যোগ হয় মানে নাসিকার প্রয়োগ করতে হয়, নাকের প্রয়োগ করতে হয়। আর এর বাইরে গিয়ে যদি কিছু থাকে, তোমার ক থেকে ম,
তারপর ইয়া লাভা, এই কয়েকটা অক্ষর ব্যতীত অন্যগুলো যদি থাকে সেই ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণ তোমার বাংলা অনুস্বারের মতো হয়। মানে বাংলায় আমি বাংলা শব্দটা উচ্চারণের ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণটা যেমন করছি তেমন হয়। বা আর কি হয়, অহংকার, এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে হয়ের পরে একটা অনুস্বার আছে, এটার উচ্চারণটা যেমন করছি তেমন হয়। আর এই হলো অনুস্বারের উচ্চারণ। আর বিসর্গের উচ্চারণটা কী ছিল, যে বিসর্গের উচ্চারণ পূর্ণ হয়ের মতো হয় সাধারণত। কখন কখন হয়, যখন বিসর্গের পরে তোমার স্বরবর্ণ থাকে, অথবা বিসর্গর পরে যদি তোমার কিছুই না থাকে, মানে ওই বিসর্গটাই সর্বশেষ অক্ষর, এরপরে দাড়ি, তো এই ক্ষেত্রে বিসর্গর উচ্চারণ হচ্ছে তোমার হয়ের মতো হয়। বা ধরো বিসর্গটা দিয়ে ছন্দটা শেষ হচ্ছে, মানে ছন্দের একটা অংশ শেষ হচ্ছে, তারপর আবার আরেকটা অংশ শুরু হবে, তো শেষ অংশে যদি তোমার বিসর্গ পড়ে সেই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণ পূর্ণ হয়ের মতো হয়। কিন্তু বিসর্গের পরে যদি তোমার ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কিন্তু পূর্ণ হয়ের মতো উচ্চারণ হবে না। তখন কি হবে, তোমার দেখতে হবে, অনুস্বার বিসর্গ দুইটার ক্ষেত্রেই তোমার দেখতে হবে যে বিসর্গর পরে আসলে কি আছে, বা অনুস্বারের পরে তোমার কি আছে। বিসর্গর পরে যদি তোমার ক বা খ থাকে সেই ক্ষেত্রে বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত উচ্চারণ হবে। হসন্ত জিনিসটা নিয়ে আমি একটু বলবো, আগে এটা শেষ করে নিই। তারপর বিসর্গর পরে যদি তোমার প বা ফ থাকে সেই ক্ষেত্রে বিসর্গের জায়গায় তোমার ফয় হসন্ত উচ্চারণ করতে হবে। আর বিসর্গের পরে যদি তোমার তিনটা শয়ের যে কোনো একটা থাকে, মানে সা, সা আর সা, এই তিনটার যে কোনো একটা থাকে, তাহলে বিসর্গের জায়গায় যেই শটা আছে পরে ওই শটার অর্ধেক উচ্চারণ হবে। এই হলো তোমার বিসর্গ আর অনুস্বারের নিয়ম। ও আরেকটা বিষয়, এই যেই ব্যঞ্জন বর্ণগুলো বললাম, কা, খা, পা, ফা আর তিনটে স, কটা হলো, 7টা। তো এই 7টা ছাড়া অন্য ব্যঞ্জন বর্ণ তো থাকতে পারে। অন্য ব্যঞ্জন বর্ণ থাকলে বিসর্গের উচ্চারণটা হয় অর্ধ হয়ের মতো। অর্ধ হ মানে কি, হয় হসন্ত। ঠিক আছে, এই হলো অনুস্বার বিসর্গের উচ্চারণ। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে কি? আচ্ছা, উচ্চারণ নিয়ে মানে যতটুকু আগের দিন পড়ানো হয়েছে এটা নিয়ে যদি কারো জিজ্ঞাসা না থাকে আমরা সামনে এগোবো। আচ্ছা, এখানে হসন্ত নিয়ে একটা কথা বলি। আচ্ছা, এটার জন্য আমাকে একটু লিখে দেখাতে হবে। আমি 1 মিনিট। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু আনমিউট করে বলুন। আপনারা আনমিউট করতে পারবেন, একটু আনমিউট করে বলুন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন আমি দুটো শব্দ লিখছি, আপনারা আমাকে বলবেন দুটোর উচ্চারণ কি। এই যে প্রথমটার উচ্চারণ কি বলুন তো? কা, কা, কা। আর দ্বিতীয়টা? কাক, কাক, কা। আচ্ছা, দেখুন, হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা বাংলায় কিন্তু, আচ্ছা কথা শেষ হয়ে গেলে আপনারা কাইন্ডলি হচ্ছে মিউট করে দিবেন, নয়তো আপনাদের আশপাশের নয়েজ হয়। আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, সবাই মিউট আছেন। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখুন আমরা বাংলায় কিন্তু প্রথমটাকে কাক বলি। তো এই যেহেতু আমরা এতদিন ধরে একটা অভ্যাসের মধ্যে আছি, মানে বাংলায় মানে হসন্তটাকে অত একটা গুরুত্ব দেওয়া হয় না বা গুরুত্ব পায় না, তো সেই জন্য আমরা এতদিন ধরে একটা অভ্যাসের মধ্যে আছি। এখন হঠাৎ করে হসন্ত না থাকলেও অনেক সময় আমরা একটা কাল্পনিক হসন্ত নিয়ে এসে অর্ধ উচ্চারণ করে ফেলি। যেমন আমি এটা উদাহরণস্বরূপ কাক লিখলাম, কিন্তু এমন অনেক
শব্দ পাবেন আপনারা যেখানে হসন্ত নেই, কিন্তু আমরা মুখে বলে ফেলছি হসন্ত যুক্ত করে, মানে শেষের যে অটা এটা বলছি না। এই যে প্রথমটা কিন্তু কাক নয়, প্রথমটা হচ্ছে কাক। আপনাদের মধ্যেই কেউ একজন বলেছেন, আপনি যে বলেছেন তিনি ঠিক বলেছেন যে কাক, আর পরেরটা হচ্ছে কাক। পার্থক্য কি দুটোর মধ্যে? দ্বিতীয়টাতে হসন্ত আছে আর প্রথমটাতে হসন্ত নেই। হসন্ত আছে মানে কি, এই যে ককে ভাঙলে আমরা কি পাই? কয় হসন্ত, লিখলাম ক হয়ে যাচ্ছে খ, হ্যাঁ, কয় হসন্ত যুগ অ। তার মানে আমি যদি কয় হসন্ত লিখি, এই অটা নেই, তো আমরা শেষের অটা উচ্চারণ করব না যদি হসন্ত থাকে। তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যদি হসন্ত না থাকলেও একটা অক্ষরকে অর্ধ উচ্চারণ করি, তাহলে কিন্তু আমাদের ছন্দটা ঠিক থাকবে না। ওই শ্লোকটা যেই ছন্দে রচিত, ওই ছন্দটা ঠিক থাকবে না, একটা অক্ষর কমে যাবে। কারণ হসন্তযুক্ত শব্দকে আমাদের যেই ছন্দ নির্ণয়ের জন্য যে অক্ষর গণনা করা হয়, সেখানে হসন্তযুক্ত অক্ষরকে গণনা করা হয় না অক্ষর হিসাবে। তো আমি হসন্ত যোগ করে দিচ্ছি মানে একটা অক্ষর কমে যাচ্ছে, আর একটা অক্ষর কমে যাওয়া মানে কিন্তু ছন্দ বদলে যাওয়া। একটা অক্ষরের জন্য কিন্তু ছন্দ বদলে যায়, শুধু ছন্দ নয়, অর্থও বদলে যায়। তো এটা একটু খেয়াল রাখবেন, হসন্ত খুবই গুরুত্বপূর্ণ। হসন্ত না থাকলে কেউ এক্সট্রা হসন্ত আনবেন না, আর হসন্ত থাকলে কেউ পূর্ণ উচ্চারণ করতে যাবেন না, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি আবার একটু আমার পিডিএফটা শেয়ার করি। আচ্ছা, আমরা গতদিন বিসর্গের উচ্চারণ অবধি মনে হয় পড়েছিলাম। আজকে আমরা যুক্তাক্ষরের উচ্চারণ থেকে শুরু করব। দেখুন, যুক্তাক্ষরের উচ্চারণের নিয়মটা হচ্ছে, যেই দুই বা ততোধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণটা গঠিত হবে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল উচ্চারণ করতে হবে। যেমন এই ক্ষীয়, ক্ষীয় আমরা বাংলায় যদি এই শব্দটাকে উচ্চারণ করি, কি বলি? রক্ষ। মানে ভাঙলে আমরা পাই হচ্ছে কয় হসন্ত যুগ মূর্ধন্যস, কিন্তু উচ্চারণ করছি হচ্ছে ক আর খ। আবার আমরা দ্বিতীয় শব্দটার দিকে যদি তাকাই, এটা যদি আমরা বাংলায় উচ্চারণ করি, তখন আমরা কি বলি? যোগ্য। মানে এই যুক্তাক্ষরটা ভাঙলে কিন্তু আমরা গ কোথাও পাচ্ছি না, পাচ্ছি কি? বর্গীয় যে হসন্ত আর ঞ, কিন্তু দুটো গ আমরা এক্সট্রা নিয়ে আসছি, আর যেগুলো যুক্ত আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। সংস্কৃতে এটা করা যাবে না, মানে বাংলার সাথে মিলিয়ে এটা করা যাবে না। সংস্কৃতের নিয়মটা কি? আমাদের যেই যেই অক্ষরগুলো যুক্ত আছে সেগুলো ইন্ডিভিজুয়ালি উচ্চারণ করতে হবে, এক্সট্রা কিছু আমরা আনবো না, কিংবা কিছু বাদও দিব না। যা আছে তার থেকে কিছু বাদও দেওয়া যাবে না, এক্সট্রা কিছু আনাও যাবে না। যেমন প্রথম শব্দটা ভাঙলে কি কি পাচ্ছি? কয় হসন্ত যুগ স, তার মানে ক অর্ধ উচ্চারণ, স পূর্ণ উচ্চারণ। তো উচ্চারণটা কি হবে? রক্ষ, রক্ষ। এটাকে কেউ রক্ষ বলা যাবে না, রক্ষাকালী নয়, রক্ষাকালী। ঠিক আছে? তারপরে আরও কি আছে? ইয়ক্ষ, ইয়ক্ষ নয়, ইয়ক্ষ, এরকম। তারপর পরের যে যুক্তবর্ণটা বর্গীয় জ যুগ ইয়, বর্গীয় জ হসন্ত যুগ ঞ। তো এখানে আপনার বর্গীয় জ হসন্ত আছে মানে বর্গীয় জ অর্ধ উচ্চারণ, অটা উচ্চারণ হবে না, জাস্ট টাচ, আর ঞ পূর্ণ উচ্চারণ। তাহলে উচ্চারণটা কি দাঁড়াবে? ইয়জ্ঞ, ইয়জ্ঞ। এটাকে কেউ ইয়জ্ঞ, ইয়জ্ঞ এরকম বলবেন না, ইয়জ্ঞ। বর্গীয় যে অর্ধ আসবে, এই উচ্চারণটা নিয়ে কিন্তু অনেক অসুবিধা হয়, মানে উচ্চারণ করতে গিয়ে অনেক অসুবিধা হয়। এটা একটু ভালো করে শুনবেন। কি উচ্চারণটা আমরা কি করছি? বর্গীয় যে অর্ধেক উচ্চারণ করছি, আর ঞ পূর্ণ উচ্চারণ করছি। এখানে ইয় ফলা আনবেন না,
অনেকে ইয়াজ্জিও এরকম বলেন, ইয়াজ্জিও নয়, ইয়াজ্জিও যদি বলি তাহলে জ যুগ ইয় ফলা হলো, মানে জ ফলা হলো, কিন্তু উচ্চারণটা কি ইয়াজ্জিয়া, নাসিকার প্রয়োগ হবে আর ঞ পূর্ণ উচ্চারণ হবে, জ অর্ধ উচ্চারণ হবে। আচ্ছা, তারপর যেটা আছে এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি, এটা একটু ভিন্ন নিয়ম, তো আমি সবার শেষে বলছি এটা, মানে একরকম সবগুলো শেষ করে নিই। 4 নম্বর যেটা আছে সেটা কি, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। তো এটা মোটামুটি বাংলার মতোই উচ্চারণ, শুধু ণের উচ্চারণটা একটু খেয়াল করে করতে হয়। উচ্চারণটা কি, কৃষ্ণা, 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 স অর্ধ উচ্চারণ, ণা পূর্ণ উচ্চারণ, কৃষ্ণা, কৃষ্ণা, এরকম। আচ্ছা, তারপর কোনো যুক্তাক্ষর মানে কোনো অক্ষরের সাথে যদি ও যুক্ত থাকে তো ওই অক্ষরটা হচ্ছে আপনার অর্ধ উচ্চারণ হবে আর ওটা পূর্ণ উচ্চারণ হবে। কীরকম উচ্চারণটা দেখুন, তয় হসন্ত যুগ ও আছে, ততে জাস্ট টাচ করে ও পূর্ণ উচ্চারণ, ত্ব, ত্ব। যদি কয়ের সাথে ওটা যুক্ত থাকতো ক, তারপর পয়ের সাথে যদি থাকতো প, এরকম, মানে যেটা সাথে যুক্ত থাকবে সেই অক্ষরটা জাস্ট টাচ করব আমরা, টাচ করে পূর্ণ উচ্চারণ করব না, টাচ করে ওটা পূর্ণ উচ্চারণ করব। আচ্ছা, তারপর ইয় ফলার বিষয়টা কি, এটা নিয়ে একটু অসুবিধা হয়। এটার ক্ষেত্রে আমরা কি করি, আমরা তো জেনেছি যে এই যে অন্তস্তজোর মতো দেখতে অক্ষরটা, এটাকে আমরা সংস্কৃতে ইয় বলি, এটাকে জ বলি না। তো এটার যেই সংক্ষিপ্ত রূপ মানে ইয় ফলা, বাংলায় যেটাকে জ ফলা বলি, সংস্কৃতে ওটাকে ইয় ফলা বলতে হবে। তো ওটার উচ্চারণও সেম ইয় এর মতোই, কিন্তু অসুবিধাটা কি করি, এই ইয় ফলাটা যার সাথে যুক্ত আছে তার ঠিক আগে আমরা একটা ই নিয়ে আসি। যেমন এখানে একটা উদাহরণ আছে কি, সত্যিয়া, কিন্তু আমরা উচ্চারণ করি কি অনেকে সৈত্য, মানে বাংলায় বলি সৈত্য, এরপর সংস্কৃতে বলি সৈত্য বা সৈত্য, এরকম বলি। তয়ের সাথে ইয় ফলা যুক্ত আছে, তয়ের আগে একটা ই নিয়ে আসি। কি ভুল হতে পারে আমি কিন্তু এটা বলে দিচ্ছি, তো আপনারা যখন উচ্চারণ করবেন খেয়াল রাখবেন যে এই ভুলগুলো যেন না হয়। আচ্ছা, তো এই ভুলটা করা যাবে না। দেখুন, দন্তস্বর পর কোনো ই নেই, তো আমরা দন্তস্বর পর ই উচ্চারণ করব না। দন্তস্বর পর কি আছে, ত, মানে অর্ধ ত, এটা ভাঙলে তো তয় হসন্ত যোগ ইও পাই, তো দন্তস্বর পরে আছে তয় হসন্ত, তো আমরা শুধু তয় হসন্তটা উচ্চারণ করব, দন্তস্বর পরে কোনো ই আনবো না। সৎ, তারপর ইয়, সত্যিয়া, সত্যিয়া। আচ্ছা, তারপর যদি সত্যিয়া না হয়ে মিথ্যা হতো, এটা উচ্চারণ কি হতো, মিথ্যিয়া, মিথ্যিয়া। থ, মিয়ের পরে থয় হসন্ত, থ অর্ধেক, এটা উচ্চারণ করব, তারপর ইয় যোগ আকার ইয়া, মিথ্যিয়া, মিথ্যিয়া, এরকম। আচ্ছা, এই গেল ইয় ফলার উচ্চারণ। তারপর কি আছে, তয়তো, এটা তো সহজ বাংলার মতোই, দুটো ত যুক্ত আছে, মানে দুইবার, মানে প্রথম টাচ তারপর পূর্ণ উচ্চারণ, দত্ত, দত্ত। যে কোনো অক্ষর যদি আপনার দুইবার যুক্ত থাকে সেই ক্ষেত্রে প্রথম টাচ তারপর পূর্ণ উচ্চারণ। যেমন পক্ক, পক্ক, প কয় ক, প্রথম কতে টাচ তারপর পূর্ণ কয়ের উচ্চারণ, পক্ক, পক্ক, দত্ত, এরকম। ওকে, তারপর যেটা আছে এটা আমরা উচ্চারণের সময় বাংলায় যখন উচ্চারণ করি, আমি বাংলার সাথে তুলনা করে বলছি যেন আপনারা ইজিলি নিতে পারেন, মানে বিষয়টা পার্থক্যটা যদি আপনারা বুঝে যান তাহলে আপনাদের বিষয়টা মাথায় থাকবে, আপনার উচ্চারণ করার সময় সেটা মানে মাথায় হিট করবে, তখন আপনাদের আর ভুলটা হবে না, এই জন্য আমি তুলনা করে করে বলছি। আচ্ছা, যেটা বলছিলাম, বাংলায় যখন বলি তখন স্মরণ বলি বা স্মৃতি বলি, মানে দন্তস্বর সাথে যে মটা যুক্ত আছে, মটা আমরা টোটালি স্কিপ করি, এটাকে মানে উচ্চারণ করি না আর কি, শুধু দন্তস্বটার উচ্চারণ করি। কিন্তু এখানে তো আমরা প্রথমেই বললাম নিয়ম যে যেগুলো যুক্ত আছে প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি উচ্চারণ হবে,
তো এখানে দন্তস অর্ধেক আছে, দন্তসতে টাচ করে আমরা ম উচ্চারণ করব। এর সাথে কোনো কার যদি যুক্ত থাকে তখন ম এর সাথে কারটা যুক্ত হবে। যেমন এখানে যেটা আছে এটা কি উচ্চারণ হবে? স্মরণ, স্মরণ। এটাকে কিন্তু আবার স্মরণ বললে হবে না, কারণ নয়ের নিচে কোনো হসন্ত নেই, নয়ের পূর্ণ উচ্চারণ করতে হবে, স্মরণ, স্মরণ। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার মানে এটা বোঝানোর জন্য যে ওই বিসর্গ যদি এমন কোনো অক্ষরের সাথে যুক্ত থাকে যার সাথে ইয় ফলাও আছে, আমরা কি পড়েছিলাম? বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে যদি কোনো কার যুক্ত থাকে সেই কারটা বিসর্গের হয়ের সাথে যুক্ত হয়। কিন্তু বলি নাই যে কোনো ফলা যদি যুক্ত থাকে ওই ফলাটাও বিসর্গের সাথে যুক্ত হয়, এমন কোনো কিছু তো বলিনি বিসর্গের নিয়মের সময়। তার মানে ইয় ফলাটা কিন্তু বিসর্গের সাথে যুক্ত হবে না, মানে তাসিয়া হিয়াহা হবে না। ত দন্তস যুগ ইয় ফলা তো উচ্চারণ কী হয়? তাসিয়া, এর সাথে আকার তাসিয়া। এবার বিসর্গের জায়গায় হ, এর সাথে ওই দন্তসর সাথে যে আকারটা আছে এটা যোগ করতে হবে, তাসিয়া হা। এখন কেউ ওই ইয় ফলাটাও যোগ করবেন না, কারণ ফলাটা যোগ করতে হয় না, যেই কারটা যুক্ত আছে মানে স্বরবর্ণের যেই সংক্ষিপ্ত রূপ এটা হয়ের সাথে যুক্ত হবে, ফলাটা কিন্তু যুক্ত হবে না। বা এটা শুধু ইয় ফলার ক্ষেত্রে নয়, র ফলা বা যে কোনো ফলাই থাকুক ওই ফলাটা আপনার এই হয়ের সাথে যুক্ত হবে না, বা রেফ যাই থাকুক, শুধু স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ মানে আকার ইকার এগুলো হয়ের সাথে যুক্ত হবে। এই হলো আমার নিয়ম। একটা স্কিপ করে গেছিলাম আমি। আচ্ছা, স্কিপ যেটা করেছিলাম সেটায় যাওয়ার আগে আমাকে বলুন এতটুকু বোঝা গেছে কি না, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা ওই স্পেশাল নিয়মটায় যাব। কারোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, যিনি হাত তুলেছেন আপনি একটু বলুন কে জিজ্ঞাসা আছে। একজন হাত তুলেছিলেন আবার নামিয়ে নিলেন। আচ্ছা, তাহলে কি কারোর কোনো জিজ্ঞাসা নেই? তাহলে আমরা ওই নিয়মটা বলছি। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনে কেউ কিছু লিখবেন না, স্ক্রিনে লিখলে সেটা আমাকে আবার মুছতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, যেটা স্কিপ করে গেছিলাম এটা কি? হয় হসন্ত যুগ্ম হয়ের সাথে। হ্যাঁ, কেউ কিছু বলবেন? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে স্মরণ যেটা ওটা যদি আরেকবার একটু বলতেন, মানে স্মরণ যেটা বললেন ওটা একটু বুঝতে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, দেখুন, স্মরণ বলা যাবে না, মানে বাংলায় স্মরণ ঠিক আছে, কিন্তু সংস্কৃতে যখন বলবো তখন এখানে যে অক্ষরগুলো আছে কি কি আছে? দন্তস আর ম, দন্তস অর্ধেক, দন্তসের নিচে হসন্ত আছে, আর ম পুরোপুরি। তো দন্তস অর্ধেক উচ্চারণ হবে, ম পুরো উচ্চারণ হবে। দন্তসতে টাচ আর ম পুরু, স্ম 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 র আর না, না না পুরোটা বলতে হবে, নয়ের নিচে কোনো হসন্ত নেই, তো আমরা স্মরণ বলবো না। স্মরণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মরণ, একদম ঠিক আছে। স্মরণা। নয়ের উচ্চারণ ঠিক করতে হবে, এমনি ঠিক আছে। নতে হচ্ছে মানে আকারটা যুক্ত করতে হবে, মানে উচ্চারণের ক্ষেত্রে, মানে মূর্ধন্যয় আকার বলার ক্ষেত্রে মূর্ধন্যয় না না না, মানে স্মরণা, এই যে নাটা আসছে, না না, আকার যোগ হবে না, আপনার ণয়ের উচ্চারণ স্থানটা ঠিক নেই। ওই ণা উচ্চারণটা হচ্ছে ণা, না নয়, স্মরণ, স্মরণ। ওকে, আর আচ্ছা, স্মরণা। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হয়েছে। আচ্ছা, আর ধন্যবাদ। ধন্যবাদ। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা,
তো যেটা বলছিলাম, যেটা আমি স্কিপ করে গেছিলাম, হয়ের সাথে যদি আপনার কোনো অনুনাসিক বর্ণ যুক্ত হয়, অনুনাসিক ধ্বনি যুক্ত হয়, মানে আমরা পড়েছিলাম না যে ক থেকে ম অবধি যেই প্রতিটা বর্গের 5 নম্বর যে অক্ষরগুলো কী ছিল, ঙা, ঞ, ণ, ন আর ম, এই 5টা, এই 5টা অক্ষরের কোনোটা যদি আমার হয়ের সাথে যুক্ত হয়, সেই ক্ষেত্রে এতক্ষণ আমরা যে এতগুলো পড়লাম প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছিল, যে আগে যেটা যুক্ত আছে আমরা আগে সেটা উচ্চারণ করছিলাম। যেমন রক্ষ, ক আগে আছে, ক আগে আসছে, স পরে আসছে। সত্য, ত আগে আছে, ত আগে বলছি, ইও পরে আছে, ইও পরে বলছি। তারপর স্মরণ, দন্ত স আগে আছে, সেটা আগে উচ্চারণ করছি। ম পরে আছে, তো ওটা আমি পরে উচ্চারণ করছি। সবগুলো এই সিস্টেমে চলছিল, কিন্তু হয়ের সাথে যদি কোনো অনুনাসিক্য ধ্বনি যুক্ত হয়, সেই ক্ষেত্রে অনুনাসিক্য ধ্বনিটা আমার আগে উচ্চারণ করতে হবে। কীরকম? যেমন হ যোগ ম, উদাহরণ কি আছে, যেটা আমরা বাংলায় ব্রহ্ম বলি, এটা সংস্কৃতেও ব্রহ্ম, ব্রহ্ম। কেন? হওয়া তো উচিত ছিল ব্রহ্ম, ব্রহ্ম, কারণ আগে হ আছে, তো আমার হটা আগে উচ্চারণ করা উচিত ছিল, মটা পরে। কিন্তু ওই যে নিয়মটা বললাম, ম একটা অনুনাসিক ধ্বনি, এটা হয়ের সাথে যুক্ত হয়েছে, তাই আমার মটা আগে উচ্চারণ করতে হবে, হটা পরে উচ্চারণ করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র অনুনাসিক ধ্বনিগুলোর ক্ষেত্রে। অন্য অক্ষর যদি যুক্ত হয়, এই 5টা অক্ষর ব্যতীত অন্য কোনো অক্ষর যদি হয়ের সাথে যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমার যা আছে তাই উচ্চারণ হবে। মানে এই সাধারণ নিয়মে এতক্ষণ যা পড়লাম সেই নিয়মে উচ্চারণ করতে হবে। শুধুমাত্র এই অনুনাসিক ধ্বনিটা যদি, অনুনাসিক ধ্বনি 5টা যদি আমার হয়ের সাথে যুক্ত হয়, আগে অনুনাসিক ধ্বনি, পরে হয়ের উচ্চারণ। যেমন ব্রহ্ম ছাড়াও আরও কি আছে, ওয়ানহি, ওয়ানহি, হ যোগ না, তো আমার নটা আগে উচ্চারণ হচ্ছে, হটা পরে উচ্চারণ হচ্ছে, ওয়ানহি। তারপর ব্রাহ্মণ, 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 এটা কি হচ্ছে, আমার ওই হয়ের সাথে ম যুক্ত আছে, মটা আগে উচ্চারণ করছি, হটা পরে উচ্চারণ করছি। তো এই হচ্ছে আমার হয়ের স্পেশাল নিয়মটা। এটা কি আমার নোটে লেখা নেই, আপনারা চাইলে মানে নোট করে নিতে পারেন। আচ্ছা, এই হলো আমার মোটামুটি ব্যঞ্জনবর্ণের যেই যুক্তাক্ষর আছে, যুক্তাক্ষরগুলো আছে, এর নিয়ম। হ্যাঁ বলুন। দিদি, হ এবং ম যখন যুক্ত করছি, ম এর উচ্চারণটা আগে করছি, উচ্চারণের সময় মটা কি পূর্ণ ম না অর্ধ ম, এবং হটা কি পূর্ণ হ না অর্ধ হ? না, ওরা তো এমনি যুগের বেলায় তো ঠিক আছে, হ অর্ধ ম পূর্ণ, কিন্তু উচ্চারণের সময় বলছি, উচ্চারণের সময়। আচ্ছা, ওই যে ওরা স্থান পরিবর্তন করছে, হটা অর্ধ ছিল, মটা পূর্ণ ছিল, স্থান পরিবর্তনের ফলে আমরা মটা অর্ধ উচ্চারণ করব আর হটা পূর্ণ, মানে অনুনাসিক ধ্বনিটা আমরা অর্ধ উচ্চারণ করব আর হটা পুরোপুরি মানে পূর্ণ উচ্চারণ করব আর কি। তাহলে না না, আপনি তো হটা আগে উচ্চারণ করছেন, মানে তাহলে আপনি আগে একবার হ উচ্চারণ করছেন, পরে ম করছেন, এরপর আবার হ করছেন, ওরকম নয়। ব্রহ্ম, ব্রহ্ম, ব্র, এরপর মটা আসবে, হ্যাঁ, তারপর হটা আসবে, তারপর বনহি, ওয়ানহি। মধ্যাহ্ন, না মধ্যাহ্ন বলিনি, বনহি বলেছি। ওই বনহি যখন আমরা উচ্চারণ করব, নটা আগে আসবে, হটা পরে যাবে আর কি। এই মানে যে কোনো অনুনাসিক ধ্বনির ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? যুক্তাক্ষরের নিয়ম কিন্তু শেষ। হ্যাঁ বলুন। তাহলে ব্রাহ্মণ উচ্চারণটা পূর্ণাঙ্গভাবে কেমন হবে তাহলে? ব্রাহ্মণ, 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 হ্যাঁ ব্রাহ্মণ, মানে এখানে মটা আগে আসছে। হ্যাঁ, মত অনুনাসিক ধ্বনি,
এই জন্য মটা আগে আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণ ব্রাহ্মণ। আচ্ছা শিবপ্রসাদ প্রসাদ মহোদয় বলুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যাঁ দিদি, নমস্কার। হ্যাঁ দিদি সর্বশেষটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তাসিয়া হ নয়, তাসিয়া হা, বিসর্গর সাথে আকারটা যোগ করতে হবে। আমরা গতদিন পড়েছিলাম না বিসর্গ, আগা থাকলে বিসর্গ হর আগা থাকলে পরে আকার উচ্চারণ হবে, হয় আগা হা উচ্চারণ হবে, ওইটাই। হ্যাঁ আমি নিয়মটা বলছি। বিসর্গটা যার সাথে যুক্ত আছে, বিসর্গ দন্তস্বর সাথে যুক্ত আছে, তার সাথে যদি কোনো কার যুক্ত থাকে, আকার ইকার উকার এগুলো কিছু যুক্ত থাকে, হয়ের সাথে মানে বিসর্গের জায়গায় যে হটা আসবে এর সাথেও আমার ওই কারটা যোগ করতে হবে। ঠিক আছে? উচ্চারণটা কি হবে? তাসিয়াহা, উচ্চারণটা কি হবে? তাসিয়াহা। আচ্ছা দিদি, ঠিক আছে। হ্যাঁ নমস্কার। নমস্কার। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ রিপন মহোদয় বলুন। রিপন মহোদয় আপনি আনমিউট করেছেন, আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার বোধহয় নেটওয়ার্ক সমস্যা করছে, আপনি চাইলে লিখে দিতে পারেন, নিচে চ্যাট অপশন আছে, ওখানে লিখে দিতে পারেন আপনার জিজ্ঞাসা। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আমরা তাহলে সামনে যাই। হ্যাঁ, আপনি কি ইয়াজিও এটার উচ্চারণটা জানতে চাইছেন? মানে গোল দিল কেউ একজন। আচ্ছা, এটার উচ্চারণটা হবে বর্গীয় যোগ ইয় তো আছে না, বর্গীয় জ অর্ধেক আর ইয় পূর্ণ, তাহলে ইয়াজ, এখানে বর্গীয় জ অর্ধেক আসছে আর ইয় পূর্ণ, ইয়াজ জিয়া, ইয়াজ জিয়া। ইয় এর উচ্চারণটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, এটা উচ্চারণটা পারফেক্ট করতে চাইলে ইয়াজ জিয়া, ইয়াজ জিয়া। আচ্ছা, তারপর যদি আমি আরেকটা শব্দ বলি এটা দিয়ে, জ্ঞান, যেটা আমরা বাংলায় জ্ঞান বলি বা জ্ঞান বলি, এটা সংস্কৃতে কি হবে? জ্ঞান, জ অর্ধেক নিয় পূর্ণ সাথে আকার, জ্ঞান। তারপর উইথ জ্ঞান, এরকম, যেটা বিজ্ঞান বলি আর কি। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কিনা একটু জানাবেন লিখে। হ্যাঁ আচ্ছা, আমি দাগটা মুছে দিই। হ্যাঁ, আপনি ব্রহ্ম জানতে চাইছেন? ওটা তো বললাম যে হয়ের সাথে অনুনাসিক ধ্বনি ম যুক্ত হয়েছে, তো আমি মটা আগে উচ্চারণ করব, হটা পরে উচ্চারণ করব। আর এই বটা আমার বর্গীয় ব আছে, এটা কিন্তু বাংলা বয়ের মতো উচ্চারণ হবে, অন্তস্থ ব নয়। তো এটা কি হবে? ব্রহ্ম, ব্রহ্ম, এরকম। হ্যাঁ প্রণব মহোদয় বলুন। হ্যাঁ দিদি ভাই নমস্কার। নমস্কার। ও আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইটস করেছি অবশ্য। আচ্ছা, আমি দেখতে পাইনি, দুঃখিত। দিদি ভাই, এখানে যে ব্রহ্ম, এই ব্রহ্ম যেটা আছে, হ্যাঁ এটা ব্রহ্ম যেটা আছে দিদি ভাই, এটার ব্যাপারে যদি আমি কিছু একটা যোগ করতাম, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, যোগ করুন। হ্যাঁ দিদি ভাই, আপনার কথা ঠিক আছে। ওই যে অহসন্ত যেটা আছে, এটা তো মানে একটু সিলি উচ্চারণ কি এখানে হবে না? যেমন ব্রাহ্মণ, মানা, এই হটা অহসন্ত যেটা আছে, এখানে তো ওই ব্রহ্ম উচ্চারণ করার সময় যে মনে হচ্ছে হটা একটু স্কিপ হয়ে যাচ্ছে। এটাই তো আমার স্পেশাল উচ্চারণ হবে না? এটাই তো আমার স্পেশাল নিয়ম, মানে আমার স্পেশাল নিয়ম না, সংস্কৃত উচ্চারণ বিধির বিশেষ নিয়ম, যে হয়ের সাথে যদি কোনো অনুনাসিক ধ্বনি যুক্ত হয়
ওই অনুনাসিক ধ্বনিটা আপনার অর্ধ উচ্চারণ হবে, হ পূর্ণ উচ্চারণ হবে, এবং অনুনাসিক ধ্বনিটা আগে উচ্চারণ হবে, হটা পরে চলে যাবে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। অ হসন্ত থাকলে এর পরের ইয়েটা আগে উচ্চারণ হবে, পরের বর্ণটা। না না, পরের বর্ণটা আপনাকে অনুনাসিক ধ্বনি হতে হবে। ওই যে দাঁড়ান দেখাই, অনুনাসিক। ও আচ্ছা, অনুনাসিক হতে হবে। আচ্ছা আচ্ছা দিদি ভাই, এখন ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, ওই যে এখানে যে লাস্ট 5টা করে বর্ণ আছে, ঙ, ঞ, ণ, ন, ম, এই 5টার কোনোটা যদি আমার হয়ের সাথে যুক্ত হয় তাহলে এই 5টা আমার আগে উচ্চারণ হবে, হটা পরে উচ্চারণ হবে, আর হটা পূর্ণ উচ্চারণ হবে, আর অনুনাসিক ধ্বনিটা অর্ধ উচ্চারণ হবে। ও হ্যাঁ, ঠিক আছে দিদি, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন, নয়তো আমরা পরের নিয়মে যাই। কৃষ্ণটা একটু উচ্চারণ করে দেখান। কৃষ্ণ, কৃষ অর্ধ হচ্ছে আর না পুরু। പിന്നെ আচ্ছা, একজন কৃষ্ণ উচ্চারণটা শুনতে চেয়েছিলেন। এখানে শটা আমরা অর্ধেক উচ্চারণ করবো, না পুরু। কৃষ্ণ, 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 এরকম। ঠিক আছে রতন মহোদয়? হ্যাঁ, কৃষ, কৃষা, না না, কৃষ্ণ। কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ, একটু দ্রুত বলতে হবে, এখানে আপনার রসস্বর নেই, তো দ্রুত বলতে হবে। আমি বোঝানোর জন্য ভেঙে বললাম আর কি। আচ্ছা, তাহলে আমরা পরে যাই, পরের অংশে যাই। হ্যাঁ, এরপরে যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ছোট্ট করে হয়ের মতো দেখতে একটা জিনিস, এটাকে আমরা অনেকেই হ বলি, কিন্তু এটা যদি হ হতো অবশ্যই, মানে ধরুন একটা পৃষ্ঠা, ওই পৃষ্ঠার মধ্যে আরও যে হগুলো আছে এগুলোর সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, এর কিন্তু কোনো মিল পাবেন না। দেখবেন এটা একটু ছোট করে লেখা, একটু নিচ থেকে লেখা, এর মাত্রা নেই। তো যেহেতু হয়ের সাথে এতটা পার্থক্য, তার মানে এটা হ নয়, এটাকে বলা হয় লুপ্ত বা অবগ্রহ। তো এটার আপনার কোনো উচ্চারণ নেই, নিজের কোনো উচ্চারণ নেই, এটা অনেকটা প্রভাবকের মতো কাজ করে। এটা যদি আমার কোনো শব্দে থাকে, উপস্থিত থাকে, এর আগের যেই অক্ষরটা, এটা সাধারণত দীর্ঘ হয়, এটা দীর্ঘ থেকেও একমাত্রা বেড়ে মানে উচ্চারণ করতে হয়। এখন দীর্ঘ থেকে একমাত্রা বেড়ে গেলে ওটাকে তো আর আমরা দীর্ঘ বলতে পারি না, তখন ওটাকে বলা হয় প্লুত। ঠিক আছে,
এই অবগ্রহ বা লুপ্ত অ যেখানে থাকবে তার ঠিক আগের অক্ষরটা 3 মাত্রায় উচ্চারণ করতে হবে, ওই আগের অক্ষরের প্লুত উচ্চারণ হবে। আমরা যে দীর্ঘ স্বরগুলো পড়েছিলাম, দীর্ঘ স্বরগুলোতে আমরা যতটা সময় দেব তার থেকেও একমাত্রা বেশি সময় আমার এই অবগ্রহের আগের অক্ষরে দিতে হবে, এটা মাথায় রাখবেন। আর অবগ্রহের জায়গায় কেউ হ উচ্চারণ করবেন না, এর নিজের কোনো উচ্চারণ নেই, এটার কাজই হচ্ছে আগের অক্ষরের উচ্চারণটা মানে দীর্ঘ থেকে বাড়িয়ে প্লুত করে দেয়া। যেমন নিচে যেই শব্দটা আছে, শব্দ 3টা আছে, আমি উচ্চারণ করে দেখাই। এটাকে সো হপি বলা যাবে না, এটা উচ্চারণটা কি হবে, দন্তস ওকার, এটা তো এমনিই দীর্ঘ। এখন এই অবগ্রহ থাকায় এর আগের অক্ষরটা দীর্ঘ থেকে একমাত্রা বেড়ে প্লুত হয়ে যাবে। আগে হলে আমরা বলতাম সোপি, এখন বলবো সোপি, মানে সোতে আমরা আরও বেশি সময় দেব, সোপি। তারপর রাজা ভূত, রাজা ভূত, এখানে দেখুন রা দীর্ঘ, ভূ দীর্ঘ, তো রার ভূতে আমি যতটা সময় দিব তার থেকে বেশি সময় আমার যাতে দিতে হবে, কারণ এরপরে প্লুত মানে লুপ্ত আছে, তো সেই জন্য আমার যাটা জয় আকার যদিও হচ্ছে দীর্ঘস্বর, কিন্তু এখন পরে লুপ্ত থাকায় একমাত্রা বেড়ে এটা প্লুতস্বর হয়ে গেছে, তো আমার যাতে বেশি টাইম দিতে হবে। রাজা ভূত এরকম। তারপর পরেরটা কি আছে, দৃষ্ট দোষেপি, দৃষ্ট দোষেপি, দো দীর্ঘ, সে মানে দয় ওকার দীর্ঘ, একারও দীর্ঘ, কিন্তু একারে আমার বেশি সময় দিতে হবে কারণ পরে লুপ্ত আছে। তো এই হলো আমার লুপ্ত এর ব্যবহার। এটা আমার মানে আপনাদের খেয়াল রাখতে হবে যে লুপ্ত যেখানে আছে সে তার ঠিক আগের অক্ষরটা আমার হচ্ছে দীর্ঘ থেকে বেড়ে প্লুত হয়ে যাবে, আর লুপ্তকে হ উচ্চারণ করা যাবে না, নমস্কার এরকম বলা যাবে না, ঠিক আছে? বা নমঃস্তুতে, আমরা এটা কিন্তু কমন, আমরা যখনই অঞ্জলি দিই তখন বলি নমঃস্তুতে, নমঃস্তুতে বলতে কিছু নাই, এটা হচ্ছে নমোস্তুতে, নমোস্তুতে উচ্চারণটা হচ্ছে এই, নমঃস্তুতে নয়, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এই হলো আমার লুপ্ত অ এর ব্যবহার। লুপ্ত এর ব্যবহার নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যেহেতু নেই কোনো জিজ্ঞাসা, আমরা এবার পূজার যেই মন্ত্রগুলো এগুলো পড়ে আমরা এতক্ষণ যেই মানে 2 ক্লাস জুড়ে আমরা যেই মানে কি নিয়মগুলো পড়লাম, এই নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি একটু বইটা শেয়ার করি। আপনাদের সবার কাছে মোটামুটি বই পৌঁছে যাওয়ার কথা এতদিনে, তো আপনার 3 নাম্বারটা তো বললেন না, 3 নাম্বার একটা ছিল, এটা তো বললেন না যে যুক্ত অক্ষর থাকবে। না না, ওটা এখানে অ্যাপ্লাই হবে না, এটা আপনার অন্য বিষয়ে, মানে ওটা দীর্ঘ হয় বলতে। তারপরে একটু বলে গেলে ভালো হয় আর। আচ্ছা, এটা হচ্ছে আপনার উচ্চারণটা দীর্ঘ হয় না, ওটা আপনার ওই লঘু শব্দ, গুরু শব্দ ওরকম আছে, ওটা পড়ানোর জন্য আমার অনেক সংস্কৃত সূত্র পড়াতে হবে, তো এটা আপনার দরকার নেই। জাস্ট একটু উচ্চারণটা একটু বলেন, ওইটা উচ্চারণটা একটু বললে হবে না, মানে ওইটার একটু উচ্চারণ মুখে বললেই হবে। আচ্ছা দাঁড়ান, আমি পিডিএফটা আবার শেয়ার করি, তাহলে আমি বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা, ওই 1 মিনিট কথা বলতে চাচ্ছিলাম, ঋদ্ধিমনের বইটা এখনো পাওয়া যায়নি, এসএমএস করেছিলাম, রিপ্লাই আসেনি এখন। আপনি মানে মহারাজের মাধ্যমে ভর্তি হয়েছিলেন? বেদান্ত শিক্ষা যে এখানে নাম্বারটা দেয়া ছিল ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছিলাম, অ্যাড হয়ে ওনাকে আচ্ছা, একটা ফর্ম পূরণ করে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, আমাদের বই স্টক আউট হয়ে গেছিলো, বই আনিয়ে পরে আবার পাঠানো হয়েছে, এই জন্য একটু দেরি হচ্ছে মনে হয়।
আমি এরপরেও ও আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমার নম্বরটা তো গ্রুপে আছে, আপনি একটু আমাকে নক করবেন, আমি হচ্ছে মহারাজের সাথে কথা বলে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা ও ছোট মানুষ তো, নাহলে না দেখলে বুঝতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আচ্ছা, এই যুক্তবর্ণের আগের রসস্বর থাকলে সেটা দীর্ঘ উচ্চারিত হবে, কথাটা উচ্চারিত হবে নয়, এটা হচ্ছে আপনার মানে আমরা তো চণ্ডী ক্লাস নয়, যেই সংস্কৃত যেই ক্লাস সেটার জন্য নোটটা মূলত বানানো হয়েছিল। তো সেখানে আপনার বোঝানো হয়েছিল যে লঘুস্বর, গৌণস্বর এগুলো কি, ওটা মানে গৌণ নয়, গুরুস্বর হয়ে যায় যদি আগেরটা দীর্ঘ, মানে পরের যেই অক্ষরটা বা স্বরটা, এটা যদি যুক্তাক্ষর থাকে আগের স্বরটা আপনার গুরুস্বর হয়ে যায়। এতে উচ্চারণের কোনো পার্থক্য হয় না, কিন্তু ওই যেই ছন্দটা নির্ণয়ের ক্ষেত্রে কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো বের করার জন্য আমার এই লঘুস্বর, গুরুস্বর এগুলো প্রয়োজন হয়। তো সেটার জন্য এটা লেখা হয়েছিল। এটা এখানে পাঠের ক্ষেত্রে কোনো অ্যাপ্লাই হবে না। পাঠের ক্ষেত্রে আমি এখনই তো মানে উচ্চারণ করে দেখাবো মন্ত্রগুলো, পরে যুক্তাক্ষর থাকলে আগের স্বরটা চেঞ্জ হবে না। আগের স্বরটা যদি রস থাকে রসই থাকবে, ওটা দীর্ঘ হবে না। আচ্ছা, আমি একটু পিডিএফটা শেয়ার করি। আর সবাই, কেউ যদি বই না পেয়ে থাকেন আমাকে একটু নক করবেন, আমাকে একটু জানাবেন। আপনাদের যে মানে রিসিপ্টটা আমি এটা নিয়ে আপনাদের দিয়ে দিব। আচ্ছা, আপনাদের যাদের বই আছে আপনারা কাইন্ডলি বই নিয়ে বসুন, আমি মন্ত্র পড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রথমটা কি আছে, ওম সর্বমঙ্গল মঙ্গল্যৌ বরেণ্যৌ বরদম শুভম। এখানে আমি হচ্ছে উচ্চারণ বিধি মেনে বলছি, কিন্তু আপনারা চাইলে ময় হসন্ত উচ্চারণ করতে পারেন, কারণ আপনারা যখন প্রথম পুজো করবেন তখন কিন্তু অত কিছু মাথায় থাকবে না। আপনি মানে যারা হচ্ছে প্রথম এই জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, তারা আগে হচ্ছে নিজেরা চেষ্টা করে আয়ত্ত করে নেবেন, উচ্চারণগুলো আগে আয়ত্ত করে নেবেন, তারপর অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর যতদিন না হচ্ছে ততদিন চাইলে অনুসারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করতে পারেন। আচ্ছা, কি হচ্ছে, ওম সর্বমঙ্গল মঙ্গল্যম, দন্তস্বকে কিন্তু স বলা যাবে না, সর্ব মঙ্গল মঙ্গল্যৌ বা মঙ্গল্যম, মঙ্গল্য বলা যাবে না। তারপর বরেণ্যৌ রেতে দীর্ঘ, বরদম শুভম বা বরদং শুভম। তারপর নারায়ণন, অনুসারের পর ন আছে, তাই আমি অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করছি। নারায়ণন নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েত। আমি কিন্তু যেগুলো দীর্ঘ, যেই স্বরগুলো দীর্ঘ সেগুলো একটু বেশি সময় নিয়ে বলছি, যেগুলো অল্প সময়ের, যেমন সর্বমঙ্গল মঙ্গল্যৌ, এই জায়গায় কোনো দীর্ঘস্বর নেই, এটা আমি দ্রুত বলছি। কিন্তু বরেণ্যৌ এই জায়গাটা রেতে আমি দীর্ঘ করছি, কারণ এখানে দীর্ঘস্বর আছে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি যদি এটা সুর করে বলতে যাই, পূজার সময় তো কেউ সুর করে বলবে না, পূজার একটা ভাব গাম্ভীর্য বজায় রেখে বলবে। তো এটা এইভাবে বলা যায়, ওম সর্বমঙ্গল মঙ্গল্যৌ বরেণ্যৌ বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েত, এভাবে বলা যায়। অথবা কেউ যদি সুর করে বলতে চান সেই ক্ষেত্রে এভাবে বলতে পারেন, ওম সর্বমঙ্গল মঙ্গল্যৌ বরেণ্যৌ বরদম শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েত।
কিন্তু পূজার ক্ষেত্রে এই শ্যুট করে না বলে একটু গম্ভীরভাবে বললেই মনে হয় আমার কাছে, আমি ওটা প্রেফার করি। যাই হোক, এটা গেল। তারপর কি আছে? ওম তদ বিষ্ণু, বিসর্গর পরে প আছে, তো আমি বিসর্গর জায়গায় ফয় হসন্ত উচ্চারণ করব। আর বিষ্ণু নয়, ওকার কিন্তু। তদ আর দয়ের নিচে ও আছে, দুই তদ বিষ্ণু পরমম পদন, পরমম অনুসারের পর প আছে, এই জন্য পরমম হচ্ছে পদং। অনুসারের পর ক থেকে ম এবং ইয়ালা এর বাইরে আছে, বাইরে কোনো একটা কিছু আছে, তো এই জন্য আমার অনুসার উচ্চারণ বাংলার মতো হচ্ছে পদং। সদা দাতে দীর্ঘ, পশ্যন্তি এর জায়গায় ইয় ফলা, শিয় সযুগ ইয় শিয়, পশ্যন্তি সুরয়ঃ, কারণ এখানে আমি থামবো, এই জন্য সুরয়ঃ বিসর্গর জায়গায় পূর্ণ উচ্চারণ করছি, পূর্ণ হয়ের উচ্চারণ করছি। আর যদি আপনি পুরোটা একসাথে বলেন সেই ক্ষেত্রে সুরয়ঃ, কারণ বিসর্গর পর আপনার দ আছে, দ হচ্ছে অন্য একটা ব্যঞ্জন বর্ণ, এই ক্ষেত্রে হয় হসন্ত উচ্চারণ করতে হবে। সুরয়ঃ দিবিব চক্ষুরাততম। আচ্ছা, তাহলে পুরোটা কি হলো? ওম তদ বিষ্ণু পরমম পদন সদা পশ্যন্তি সুরয়ঃ দিবিব চক্ষুরাততম। তারপর ওম অপবিত্রফ, বিসর্গের পর প আছে তাই বিসর্গের জায়গায় ফয় হসন্ত উচ্চারণ করছি। ওম অপবিত্রফ পবিত্রো ওয়া সর্বাবস্থাং গতোপি ওয়া, তয়ের পর ওকার। আচ্ছা, এর আগে সর্বাবস্থাং অনুসারের পর গ আছে, যেটা ক বর্গের অন্তর্ভুক্ত। ক বর্গের যেই অনুনাসিক ধ্বনি, এটা হচ্ছে ঙ, মানে ও যেটাকে বলি, ঙ হসন্ত। এই জন্য আমরা কি বলছি? সর্বাবস্থাং গতোপি ওয়া। তয় ওকার দীর্ঘ, কিন্তু পরে লুপ্ত থাকায় এটাকে আমরা প্লুত উচ্চারণ করব, গতোপি ওয়া, এরকম। ইয়স্মরেত, বিসর্গের পর দন্তস আছে, তাই বিসর্গের জায়গায় দন্তস হসন্ত উচ্চারণ করতে হচ্ছে। ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষং, মূর্ধন্য ড, পুণ্ডরী, এটা কিন্তু মূর্ধন্য ড সংযুক্ত, এই জন্য উচ্চারণটা একটু ভিন্ন শোনাচ্ছে। পুণ্ডরী বলা যাবে না, পুণ্ডরীকাক্ষং। অনুসারের পর ওই আগের নিয়মটা, ক থেকে ম ইয়ালাওয়া এর বাইরে আছে, এই জন্য আমরা অনুসার বাংলার মতো উচ্চারণ করছি। কাক্ষং সওয়াহ্যাভ্যন্তরশ শুচিহি, ওয়া দীর্ঘ, হয়ের সাথে ইয় ফলা যোগ আকার, ওয়াহ্যা। এখানে দেখুন হয়ের সাথে ইয় যুগ আছে, ইয় কিন্তু আমার ক থেকে ময়ের মধ্যে পড়ে না, ক থেকে ময়ের মধ্যে যে অনুনাসিক ধ্বনি আছে এগুলোর মধ্যে পড়ে না, এই জন্য আমার ইয়টা আগে উচ্চারণ হচ্ছে না, আগে হ উচ্চারণ হচ্ছে, তারপর ইয় উচ্চারণ হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবেন। ইয় কিন্তু অনুনাসিক ধ্বনি নয়, তো আমরা ইয়টা আগে উচ্চারণ করব না, অনুনাসিক ধ্বনির সাথে এটা গুলিয়ে ফেললে হবে না, বাইহা হবে না, কি হবে? ওয়াহ্যা, এখানে হ আগে। ওয়াহ্যাভ্যন্তরশ, বিসর্গর জায়গায় তালব্যস হসন্ত, ওয়াহ্যাভ্যন্তরশ শুচিহি, বিসর্গর পর কিছু নেই, এজন্য পূর্ণ হয়ের মতো উচ্চারণ হচ্ছে। যেটার সাথে যুক্ত আছে তার সাথে ইকার আছে, এই জন্য হয়ের সাথেও ইকার যুক্ত হচ্ছে। শুচিহি পুরোটা কি দাঁড়াচ্ছে? ওম অপবিত্রফ পবিত্রো ওয়া সর্বাবস্থাং গতোপি ওয়া ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষং সওয়াহ্যাভ্যন্তরশ শুচিহি। এই হলো আমাদের প্রথম পৃষ্ঠা। তো আমি, হ্যাঁ বলুন। দিদি, এখানে কোনো টান দেওয়ার দরকার নেই, হ্রস্বস্বর দীর্ঘস্বর দরকার নেই পূজার সময়, কারণ উচ্চারণ সঠিক হলে হবে, এটাই। এটা আমি কখন বললাম? দীর্ঘস্বর হ্রস্বস্বর অবশ্যই দেখতে হবে।
এটা না হলে আচ্ছা, সংস্কৃতের আচ্ছা। যে সৌন্দর্য এটাই তো থাকলো না। আচ্ছা, আমি কিন্তু দীর্ঘস্বর রসস্বর মেনটেন করছি, যে অপবিত্র পবিত্র ওয়া, ত্রোতে দীর্ঘ, ওয়াতে দীর্ঘ, সর্বাগস্থাং যেখানে আকার আছে সেখানে দীর্ঘ করছি, গত পিবা, তোতে প্লুত করছি, আপনাকেও করতে হবে। আমি মানে মন্ত্রগুলো রেকর্ডিং দিব, ওগুলো শুনে শুনে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকজন কিছু বলছিলেন। ঠিক আছে দিদি। আচ্ছা, এখানে প্রথম পৃষ্ঠাটা আমি পড়ে দিলাম, বাকি মন্ত্রগুলোরও আমি রেকর্ডিং দিয়ে দিব, মানে আরও কিছু মন্ত্র যুক্ত করে রেকর্ডিং দিয়ে দিব। আর পরবর্তী ক্লাসটাও উচ্চারণের হবে। মহারাজ কোথাও একটা গেছেন, মানে খুলনা গেছেন, তো উনি ওখান থেকে ক্লাসটা কন্ডাক্ট করতে পারবেন না। তো আমরা উচ্চারণের ক্লাসটা মূলত বৃহস্পতিবার করে হওয়ার কথা ছিল, তো পরবর্তী সোমবারেই আমরা পরের বৃহস্পতিবারের ক্লাসটা নিয়ে নিব। তো এই আর কি, আমি কিছু বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো কমপ্লিট করবেন। আর প্রথম পৃষ্ঠাটা পড়ে দিলাম, এটাও ভালো করে অনুশীলন করবেন, এই আর কি। ঠিক আছে, তাহলে ক্লাসের বিষয়টা বুঝিনি, আগামী বৃহস্পতিবারের ক্লাস পরবর্তী সোমবারে হবে যে? না না, উচ্চারণের ক্লাসটা আপনাদের মূলত শুধু বৃহস্পতিবারে হতো, আর সোমবারে হচ্ছে মহারাজ প্র্যাকটিক্যালি দেখাবেন, এরকম হচ্ছে। সোমবার তো না, রবিবারে। সরি, রোববারে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানোর কথা ছিল, কিন্তু মহারাজ তো খুলনা গেছেন। তো আপাতত আমি ওই যে বৃহস্পতিবারের ক্লাসগুলো এগুলো টানা নিয়ে শেষ করে দিচ্ছি আর কি। মহারাজ এসে পরের সপ্তাহ থেকে ক্রিয়াগুলো দেখাবেন। মানে আজকের ক্লাসটা মহারাজ নেওয়ার কথা ছিল, সেটা আপনি নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম। আগামী রবিবারের ক্লাসও যদি মহারাজ না থাকেন তাহলেও আপনি নেবেন, আর বৃহস্পতিবারের ক্লাসটা আপনি নিচ্ছেনই। হ্যাঁ, ওই বৃহস্পতিবারের ক্লাসগুলো আমরা শেষ করে ফেলছি আর কি, পরে মহারাজ এসে টানা নেবেন, ক্রিয়া শিখাবেন আর কি, সেটাই বললাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। এতটুকুর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু জানাতে পারেন। আচ্ছা, কেউ কিছু বলবেন? না বললে আমরা শান্তি দেব। মন্ত্রটা শেষে হ্যাঁ হ্যাঁ, মন্ত্রটা কৃষ্ণধন মহোদয়, আপনি কি বললেন বুঝতে পারিনি। শেষের মন্ত্রটা ওই যে বাহ্যান্তর শুচিহি। হ্যাঁ হ্যাঁ, শুচিহি, ওটা নিয়ে জিজ্ঞাসাটা কি? আমি আসলে বুঝতে পারলাম না আপনার জিজ্ঞাসাটা। আচ্ছা, মানে ওখানে বিসর্গের উচ্চারণটা শুচিহি। হ্যাঁ হ্যাঁ, ওই বিসর্গ তো চয়ের সাথে যুক্ত আছে, তো চয়ের সাথে ইকার থাকায় হয়ের সাথে ইকার যুক্ত হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারোর যদি কিছু না বলার থাকে আমরা ক্লাসটা শেষ করব, আমরা শান্তি দিয়ে ক্লাসটা শেষ করব। আপনারা সবাই আমার সাথে শান্তি দিবেন। ওম শান্তি। শান্তি মন্ত্রটা তো দিলেন না, সরি একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা আচ্ছা, বলেন। শান্তি মন্ত্রটা তো আমরা পাইনি আর। আচ্ছা, ওটা দেয়া হয়নি গ্রুপে না? আমি দিয়ে দিব, এখনই দিয়ে দিব। ঠিক আছে, আমি শান্তি দিচ্ছি, এখন আপনারাও আমার সাথে দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।